আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একজন মানুষের মাথা কাটার জন্য ফ্রান্স ক্ষুব্ধ হয়ে গেল, এটাকে অজুহাত বানিয়ে এর পূর্ণ সুযোগ নিল। কিন্তু এই ফ্রান্সই রীতিমতো জাদুঘর বানিয়ে 18,000 খুলি সংরক্ষণ আর প্রদর্শন করে আসছে। দখলদার ফ্রান্স আলজেরিয়ান ও অন্যান্য মুসলিমদের মাথা কেটে ক্ষান্ত হয়নি। তারা সেটা নিজেদের দেশে নিয়ে গিয়ে গর্ব ভরে প্রদর্শন করে আসছে। শুধু তাই না, বারবার অনুরোধের পরও তারা এই খুলিগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে ফেরত দেয়নি। ফরাসিদের আরও এমন শত শত অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। তারপরও আজ বলতে চাই তাদের কিছু অপকর্মের কথা। বলতে চাই অন্যকে মেরে নিজেদের পকেট ভরে শক্তি দেখানো এই ডাকাত জাতির গল্প, যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। মন চাইবে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এই ফরাসিদের যেখানে দেখবেন সেখানেই শেষ করে দিতে। এই জাতির সাহস আর পাপ দেখে মন একদম ভালো নেই, তাই এই ভিডিওটি মেক করা। আফ্রিকা ফ্রান্সের রান্নাঘর, তার মানে আফ্রিকাকে লুটেপুটে খাচ্ছে ফ্রান্স। ঔপনিবেশিক আমলে আফ্রিকার 24টি দেশে ফ্রান্স তার কলোনি স্থাপন করেছিল। কলোনিগুলোর বেশিরভাগই ফ্রান্স 1960 সালে স্বাধীনতা প্রদান করে। মোটামুটি 1980 সালের মধ্যেই সব আফ্রিকান দেশকে ফ্রান্স স্বাধীনতা দিয়ে দেয়। তাহলে আজ 40-50 বছর পরও কেন বলছি আফ্রিকাকে লুটে খাচ্ছে ফ্রান্স? আসুন ভিতরের ইতিহাস নিয়ে আলোচনা করি। ব্রিটিশরা তাদের কলোনিগুলোকে স্বাধীনতা প্রদানের সময় আর কোনো চুক্তি করেনি। শর্তহীন স্বাধীনতা প্রদান করা হয় ব্রিটিশ কলোনিগুলোকে, কিন্তু ফ্রান্স আফ্রিকার সবগুলো দেশকে শর্তহীন স্বাধীনতা প্রদান করেনি। ফ্রান্স তার কলোনিগুলোকে স্বাধীনতা প্রদানের সময় দুর্বল দেশগুলোর সাথে অর্থনৈতিক সামরিক কিছু চুক্তি করে, আর এই চুক্তির গ্যারাকলে পড়ে দেশগুলো প্রতিনিয়তই হারাচ্ছে তাদের স্বকীয়তা। ফ্রান্স আফ্রিকায় তার কলোনিগুলোকে স্বাধীনতা প্রদানের সময় দুর্বল রাষ্ট্রগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এক অর্থনৈতিক ফাঁদ তৈরি করে। ফ্রান্স রাষ্ট্রগুলোর সাথে চুক্তি করে যে তারা তাদের অর্জিত আয়ের সবটাই রাখবে এফসিএফএ নামক ব্যাংকে। এই এফসিএফএতে আফ্রিকার 14টি দেশ তাদের সব জাতীয় আয় জমা রাখে। ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টারের মতে ফ্রান্সের এই মুদ্রাভিত্তিক শোষণ আফ্রিকার মানুষকে বাধ্য করছে দেশ ত্যাগ করতে। তারা ইউরোপে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এর ফলে দেখা যায় ভূমধ্য সাগরে নৌকোডুবির ঘটনায় নিহতের ঘটনার বেশিরভাগই এফসিএফএ এর অভিভুক্ত দেশের নাগরিক। এফসিএফএ কিভাবে আফ্রিকার মানুষগুলোকে নীরবে শোষণ করছে তা জানতে ইচ্ছা করছে না? জেনে নিন তাদের কূটকৌশল। এফসিএফএ ভুক্ত প্রতিটি দেশ মুদ্রা হিসেবে ফ্র্যাঙ্ক ব্যবহার করে, যার নাম কারেন্সি অফ ফ্র্যাঙ্ক ফর আফ্রিকান, সংক্ষেপে সিএফএ। এর পাশাপাশি আফ্রিকার দেশগুলোতে তাদের সব সম্পদ এফসিএফএতে জমা রাখতে বাধ্য, কিন্তু যখন খরচ করার প্রয়োজন পড়ে তখন মাত্র 15% টাকা তারা উত্তোলন করতে পারবে। এর চেয়ে বেশি দরকার হলে আফ্রিকার দেশগুলোকে নিজেদের টাকা নিজেদেরকেই ঋণ নিতে হবে এফসিএফএ থেকে। আবার এই ঋণ নেওয়ার পরিমাণ কখনো 20% বেশি হতে পারবে না। এর সুদও দিতে হবে কমার্শিয়াল রেটেই। আফ্রিকান দেশগুলোর জমাকৃত টাকার 65%ই এফসিএফএ খরচ দেখায় অপারেশনাল খাতে। এফসিএফএ মোট জমাকৃত টাকার 80%-এরও বেশি বিনিয়োগ করে নিজেদের নামে। এই বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভের কোনো হিসাব কখনোই কোনো আফ্রিকান দেশকে দেওয়া হয় না। ধারণা করা হচ্ছে প্রায় $500 বিলিয়ন এফসিএফএ এর রিজার্ভে আছে। এছাড়া কলোনি থাকার সময় ফ্রান্স আফ্রিকার দেশগুলোতে কিছু কিছু অবকাঠামো নির্মাণ করেছিল। ওই অবকাঠামোর খরচ দেখানো হয়েছিল স্ব দেশের সরকারের খাত দিয়ে। বলা বাহুল্য, সব খরচই আফ্রিকান দেশগুলোর সরকারি ঋণ হিসেবে দেখানো হয়েছে। ফলশ্রুতিতে ঋণদাতা দেশ ফ্রান্সকে ওই ঋণগুলো এখনও পরিশোধ করতে হচ্ছে স্বাধীন সার্বভৌম আফ্রিকান দেশগুলোকে। এরকম অসভ্যতা অন্য কোনো কলোনিয়াল শক্তি করেনি। ব্রিটিশ তো ভারতে অনেক অবকাঠামো নির্মাণ করেছে, যেমন রেল লাইন, কার্জন হল সহ আরও অনেক কিছু। তারা 1 টাকাও ঋণ দেখায়নি। অপরদিকে ফ্রান্স কলোনিয়াল আমলে শোষণ তো করেছেই, এখনও ওই শোষণের সুদ নিতে যাচ্ছে, মানে এক গরু 2 বার জবাই। এদিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলো যখন ফ্রান্সের কলোনি থেকে স্বাধীনতা অর্জন করে তখন ফ্রান্স সেই দেশগুলোর সাথে খনিজ সম্পদ অনুসন্ধানের এক অসম চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী কলোনিয়াল দেশগুলোর সব খনিজ সম্পদ উত্তোলনের প্রাথমিক দাবিদার হবে ফ্রান্স। ফ্রান্স যদি কখনো আগ্রহ না দেখায় তখনই কেবল সে দেশগুলো অন্য কোনো দেশ দিয়ে খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে। বিগত শতাব্দীতে পশ্চিম ও মধ্য আফ্রিকার এই দেশগুলোতে একের পর এক খনিজ ও প্রাকৃতিক সম্পদের সন্ধান মিলছে। গ্যাবনে আছে বিশাল ইউরেনিয়ামের মজুদ, আর ফ্রান্সের নিউক্লিয়ার রিয়্যাক্টরগুলোর জন্য দরকার এই ইউরেনিয়াম। ফ্রান্সই দশকের পর দশক ধরে গ্যাবনের কাছ থেকে ইউরেনিয়াম জ্বালানি আদায় করে নিচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে।
এছাড়াও মালি, নাইজার, চাঁদ, টোগো, বেনিন, কঙ্গোর মাটির নিচে থাকা স্বর্ণ, ডায়মন্ড, আয়রন, পেট্রোলিয়াম সহ সকল খনিজ সম্পদ একচেটিয়াভাবে উত্তোলন ও ভোগ করে যাচ্ছে ফ্রান্স। আর তাই তো সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা 1957 সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন, আফ্রিকার ওপর নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে না পারলে একবিংশ শতাব্দীর ইতিহাসে ফ্রান্সের কোনো জায়গা থাকবে না। বুঝতেই পারছেন ফরাসিদের এত শক্তির উৎস আসলে কি। ফ্রান্সের সাথে চুক্তিবদ্ধ এই দেশগুলোর সাথে অবকাঠামো নির্মাণ নিয়েও ফ্রান্স একতরফা সুবিধা ভোগ করছে। এই দেশগুলোর সরকারি ভবন নির্মাণ, বিদ্যুৎ, তেল, গ্যাসের পাইপলাইন নির্মাণ সহ সকল সরকারি কাজে প্রধান প্রায়োরিটি পায় ফরাসি কোম্পানিগুলো। উদাহরণ হিসেবে বলা যায়, আইভরি কোস্টে একটা বাঁধ নির্মাণে চীন এক কোম্পানি আগ্রহ দেখায় সবচেয়ে কম মূল্যে, বিপরীতে এক ফরাসি কোম্পানি খরচ দেখায় চীনা কোম্পানির দ্বিগুণ। নিয়ম অনুযায়ী কাজটা পাওয়ার কথা চীনা কোম্পানির, কিন্তু না, কাজটা পায় ফরাসি কোম্পানি। এভাবে প্রতি বছর অবকাঠামো নির্মাণ সংক্রান্ত কাজে কোটি কোটি ডলার অবৈধভাবে উপার্জন করছে ফরাসি কোম্পানিগুলো। অপরদিকে ফ্রান্সের ঔপনিবেশিক ক্ষমতার সঙ্গে তাল না মিলিয়ে স্বাধীনতার পক্ষে কথা বলায় কিংবা স্বাধীন থাকতে চাওয়ায় 1963 সাল থেকে 22 জন আফ্রিকান প্রেসিডেন্টকে হত্যা করেছে ফ্রান্স। দেশটির চক্রান্তের শিকার হয়ে প্রাণ হারানো এসব প্রেসিডেন্টের তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া নামটি মুয়াম্মার গাদ্দাফি। এসব হত্যা কিংবা অভ্যুত্থান ঘটানোর পেছনে ছিল ফ্রান্সের 3টি গোয়েন্দা সংস্থা, আর এই সংস্থাগুলো হলো এসডিসি, ডিজিএসই এবং টিএসটি। এগুলোই আফ্রিকার অভ্যুত্থান ঘটানো এবং মহাদেশটির বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে হত্যার জন্য দায়ী বলে উল্লেখ করে এক উপসম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করেছে আফ্রিকান গ্লোব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেকে ফ্রান্সের একমাত্র নেতা দাবি করা চার্লস ডিগলের আমল থেকেই ফ্রান্স কর্তৃপক্ষ আফ্রিকানদের সঙ্গে এমনটি করে আসছে। ফ্রান্সের সরকারি মদতে আফ্রিকায় যে পরিমাণ অভ্যুত্থান হয়েছে তাতে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগ দায়ের করা যেতেই পারে বলে ওই উপসম্পাদকীয়তে পরামর্শ দেয়া হয়। ফ্রান্স আফ্রিকায় যেভাবে হত্যা এবং লুটপাট করেছে সে সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্টারি আফ্রিকান এবং ফ্রান্সের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হরহামেশাই প্রচার করা হয়। ফ্রান্সের এসডিসি আফ্রিকাতে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানোর জন্য কাজ করে থাকে। আফ্রিকাকে নিজেদের অধীনে রাখতে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা ডিজিএসই। ডিএসটি নামের অপর একটি সংস্থা কাজ করে ফ্রান্সের অভ্যন্তরীণ ও বাহিরের নিরাপত্তা রক্ষায়। ফ্রান্স যাতে অভিবাসী সমস্যায় না পড়ে সেজন্য কাজ করে এই সংস্থাটি। ডিজিএসই, ডিএসটি এবং এসডিসি নামের সংস্থাগুলো ছাড়া ফ্রান্সের মিলিটারি ইন্টেলিজেন্স আফ্রিকার বিভিন্ন সংঘর্ষে অপপ্রচার চালাতে কাজ করে। মূলত 4টি সুফলের কারণে ডিগল কখনোই আফ্রিকার পূর্ণ স্বাধীনতা চাননি। এর প্রথম কারণ হচ্ছে জাতিসংঘে ফ্রান্সের পক্ষে ভোট দেয়া দেশের সংখ্যা বৃদ্ধি। দ্বিতীয়ত, আফ্রিকার তেল, ইউরেনিয়াম, স্বর্ণ, কাঠ ও কোকোয়া বাজেয়াপ্ত করা। তৃতীয়ত, ফ্রান্সের রাজনীতিতে অর্থায়ন। চতুর্থত, যুক্তরাষ্ট্রের অনুচর হয়ে আফ্রিকাকে নিয়ন্ত্রণে রাখা। মূলত এই 4টি কারণে ফ্রান্স এমন একটি জাল তৈরি করেছে যা তার ঔপনিবেশিক ক্ষমতাকে ক্ষুণ্ণ না করে। এই কারণে আফ্রিকায় এখনও রক্ত ঝরছে। আফ্রিকায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার লক্ষ্যে ফ্রান্স এখানকার দেশগুলোতে নিয়মিত সেনা অভিযান পরিচালনা করে। এর পাশাপাশি তার 5টি স্থায়ী সামরিক ঘাঁটি আছে আফ্রিকার বুকে। টোগোতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি সিলভানাস অলিম্পিস ফ্রান্সের শোষণের বেড়াজাল ও বিভিন্ন অসম চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। এর কিছুদিন পরেই তার বিরুদ্ধে এক অভ্যুত্থানের পর 1963 সালের 13 জানুয়ারি হত্যা করা হয়। সেখানে ফ্রান্সের সরাসরি মদত ছিল বলে স্বীকার করা হয়। ফ্রান্স নাইজেরিয়া থেকে যেই দামে ইউরেনিয়াম কিন্তু তার চেয়ে বেশি দামে অন্য দেশে বিক্রির ঘোষণা দিয়েছিলেন দেশটির নেতা হামানি ডিওরি। তবে এই ঘোষণার জন্য তাকে জীবন দিতে হয়েছিল, কারণ এই ঘোষণার পর নাইজারে অভ্যুত্থান হয় এবং তাকে হত্যা করা হয় নৃশংসভাবে। এভাবে মহাদেশের একের পর এক নেতার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর পেছনে মদত দান ও সরাসরি হত্যায় অংশ নেয় ফ্রান্স। কত শত রাজনৈতিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে তার কোনো হিসেবই নেই। ফরাসি ভাষা বিশ্বের 5ম বৃহত্তম ভাষা, অথচ ফ্রান্সের বাইরে ফরাসি জাতির উপস্থিতি কানাডা ছাড়া আর কোথাও তেমন নেই। তাহলে ফরাসি ভাষার এমন বুস্টিং কিভাবে সম্ভব হলো? ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠীর 80% হলো আফ্রিকার জনগণ। কলোনি থাকাকালীন ফ্রান্স এসব দেশের স্থানীয় ভাষাকে বাদ দিয়ে ফরাসি ভাষায় সবকিছু চালু করে। আর দরিদ্র আফ্রিকার মানুষ যেখানে খেতেই পারে না ঠিকমতো, সেখানে মাতৃভাষার রাষ্ট্রীয়করণ নিয়ে চিন্তা তো জাস্ট বিলাসিতা।
ভাষার মাধ্যমে ফ্রান্স আফ্রিকায় তার উপনিবেশ চালাতে ব্যাপক সুবিধা লাভ করে। আফ্রিকার মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতি বছর হাজার হাজার স্কলারশিপ প্রদান করে ফ্রান্স সরকার। আর এই মেধাবীরা দেশে গিয়ে ফ্রান্সের প্রভুত্ব টিকিয়ে রাখার দীক্ষাটাও পেয়ে থাকে ফ্রান্সের শিক্ষা নিতে গিয়ে। সর্বোপরি আফ্রিকার বেশিরভাগ মানুষেরই মাতৃভাষা হল সাহিলি, আরবি সহ অন্যান্য উপজাতিক ভাষা। কিন্তু শিক্ষা, চাকরি, বাণিজ্য সর্বক্ষেত্রে ফরাসি ভাষার ব্যবহার আফ্রিকানদের চূড়ান্তভাবে নিঃশেষ করে দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আফ্রিকানদের এই রক্তচোষার মধ্য দিয়েই ফ্রান্স হয়ে উঠেছে বিশ্বের বৃহৎ পরাশক্তি। আর এই শক্তি বলে তারা নিয়মিত অপমান করে চলেছে ইসলামকে। তবে তাদের ধ্বংস খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আমার সাথে একমত হলে অবশ্যই ভিডিওটিতে ইনশাআল্লাহ লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।